ও আজকে কালকের মতোই আমি আজকে বাংলাতেই বলার চেষ্টা করব যাতে সবাই বুঝতে পারেন। তো আজকে আমার টপিক হচ্ছে সাইটোকাইনস অ্যান্ড সেল সিগন্যালিং। তো তো সাইটোকাইনস কি? তো সাইটোকাইনস হচ্ছে বিভিন্ন ইমিউন সেলস এবং ইমিউন আর নন ইমিউন সেলস এর মধ্যে কথা বলার ভাষা। তো একটি সেল আরেকটি সেলের সঙ্গে কিভাবে কমিউনিকেট করছে সেটি হচ্ছে সাইটোকাইনের মাধ্যমেই নির্ধারিত হয়। তো এগুলি মূলত হচ্ছে পেপটাইড। এগুলোর কিছু কিছু ফান্ডামেন্টাল রোল অফ কমিউনিকেশন আছে আমাদের ইমিউন সিস্টেমে, এবং ইমিউন সিস্টেম আর আদার হোস্ট সেলসকে ইনফরমেশন এক্সচেঞ্জ করতে সাহায্য করে। তো সাইটোকাইনস এর আরো কিছু কিছু প্রপার্টিজ এর কথা আমরা দেখব। তো বেসিক্যালি যে সেল থেকে সাইটোকাইন সিক্রিটেড হয় সেই সেলের মধ্যে সাইটোকাইনের একটি জিন থাকে। তো কালকে আপনারা দেখেছেন যারা টি সেলের লেকচার অ্যাটেন্ড করেছেন যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল থেকে কিছু কিছু সাইটোকাইনস বেরোয়, যেমন ইন্টারলিউকিন 12। সেই সাইটোকাইনস গুলি এফেক্টর সেলের মধ্যে সাইটোকাইন জিনকে অ্যাক্টিভেট করে, যার ফলে সাইটোকাইনস বেরিয়ে আসে। সেই সাইটোকাইন অন্যান্য যে যে এফেক্টের সেলে কাজ করবে সেই সেলের রিসেপ্টরে অ্যাটাচ করে, ফার্দার জিন অ্যাক্টিভেশন হয় এবং তারপরে তার বায়োলজিক্যাল এফেক্টস হয়। তো সাইটোকাইন কিন্তু সবসময় সিক্রেটেড হয় না, সিক্রিশন তাৎক্ষণিক হয় এবং এটা টাইটলি রেগুলেটেড থাকে। এর সিনথেসিস শুরু হয় হচ্ছে জিন ট্রান্সক্রিপশন হলে, এবং এর জন্য নতুন এমআরএনএ ট্রান্সক্রিপশন এবং প্রোটিন সিনথেসিস দরকার। তো সাইটোকাইন যখন সেল অ্যাক্টিভেটেড হয় তখনই এই এমআরএনএ সিনথেসিস হয়। এটি মানে আগে থেকে তৈরি থাকে না, প্রিফর্ম থাকে না। যখন দরকার তখন সাইটোকাইন এমআরএনএ অ্যাক্টিভেশন হয়ে জিন ট্রান্সক্রিপশন হয়ে সিক্রিটেড হয়। এবং একটি সেল যেভাবে সাইটোকাইনে রেসপন্ড করে এটি খুবই ধীরে ধীরে, খুব তাড়াতাড়ি হয় না। তো সেলগুলি সাইটোকাইনস এর কিভাবে রেসপন্ড করে? তো প্রথমত হচ্ছে যে অটোক্রিন অ্যাকশন। তো অটোক্রিন অ্যাকশন মানে হচ্ছে যে একটি সেল থেকে সাইটোকাইন বেরোচ্ছে এবং সেই সেলের ওপরই সেই সাইটোকাইন কাজ করছে। প্যারাক্রিন অ্যাকশন, প্যারাক্রিন অ্যাকশন হচ্ছে একটি সেল থেকে বেরোনো সাইটোকাইন আশেপাশের অন্যান্য সেলে গিয়ে কাজ করছে। এবং এন্ডোক্রিন অ্যাকশন, এন্ডোক্রিন অ্যাকশন অনেকটা হরমোনস এর মতো, যে একটি সেল থেকে সাইটোকাইন বেরোচ্ছে, রক্তের মাধ্যমে সেই সাইটোকাইনটি অন্য জায়গায় যাচ্ছে এবং সেইখানে গিয়ে অন্যান্য সেলের উপর কাজ করছে। তো আসুন আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই। তো যেমন প্রথমেই কালকে আমরা বলেছি যে ইন্টারলিউকিন 2 হচ্ছে টি সেল গ্রোথ ফ্যাক্টর। তো যখন টি সেল অ্যাক্টিভেটেড হয় অ্যান্টিজেন বাইন্ড করে, এমএসসি ক্লাস 2 এর সঙ্গে অ্যান্টিজেন বাইন্ড করে যখন টি সেল অ্যাক্টিভেটেড হয় তখন CD4 টি সেল IL-2 প্রোডাকশন করে। সেই IL-2 বাকি অন্যান্য টি সেল যেমন CD8 টি সেল, CD4 টি সেল, টি রেগুলেটরি টি সেল এগুলোর উপর কাজ করে এবং এগুলোর গ্রোথ করায়। তো এটিকে বলা হয় হচ্ছে অটোক্রিন অ্যাকশন। তো যখন ইমিউন রেসপন্স হচ্ছে তখন এই IL-2 সিক্রিশন বেড়ে যাচ্ছে এবং যার ফলে টি সেল প্রলিফারেশন এন্ড গ্রোথও বেড়ে যাচ্ছে। এরপর দেখবো হচ্ছে প্যারাক্রিন অ্যাকশন। তো প্যারাক্রিন অ্যাকশন হচ্ছে একটি সেল থেকে সাইটোকাইন বেরোচ্ছে, সেই সাইটোকাইন বেরিয়ে আশেপাশের অন্যান্য যে ইমিউন সেলস আছে সেই ইমিউন সেলস এর উপর কাজ করছে। তো প্যারাক্রিন অ্যাকশনের মাধ্যমে ডিফারেন্সিয়েশন, ইমিউনোগ্লোবুলিন সিক্রিশন বি সেলে বা অন্যান্য সাইটোকাইন প্রোডাকশন এগুলো হয়। এবং ৩ নম্বর হচ্ছে যে নন ইমিউন সেলস এর উপর সাইটোকাইনসের যে অ্যাকশন বা এন্ডোক্রিন অ্যাকশন। তো একটি এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরুন হচ্ছে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। আমরা অনেকেই জানি যে আমাদের ডায়রিয়া হওয়ার পর আমাদের জয়েন্টে সোয়েলিং হয়ে যায়। তো সেটা কি করে হয়? ডায়রিয়া হচ্ছে পেটে, কিন্তু রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস হচ্ছে জয়েন্টে। তো এটিকে বোঝার জন্য আমাদের বুঝতে হবে যে আমাদের যখন ডায়রিয়া হচ্ছে তো আমাদের গাটে মিউকোজাতে থাকছে হচ্ছে গামা ডেল্টা টি সেলস। সেই গামা ডেল্টা টি সেলস কিছু কিছু সাইটোকাইন যেমন IL-17 সিক্রিট করছে, সেই IL-17 রক্তের মাধ্যমে চলে যাচ্ছে হচ্ছে জয়েন্টে, জয়েন্টে গিয়ে ইনফ্লামেশন করাচ্ছে। তো এটি হচ্ছে এন্ডোক্রিন অ্যাকশন। তো আরো বিভিন্ন সেলস এর উপর সাইটোকাইন এভাবে কাজ করতে পারে, ফাইব্রোব্লাস্ট, এন্ডোথেলিয়াল সেলস, বোন ম্যারো, এই সমস্ত সেলের উপরই সাইটোকাইন এন্ডোক্রিন অ্যাকশনের মাধ্যমে কাজ করতে পারে। আরো প্রপার্টি কি কি? তো প্লিওট্রপি, প্লিওট্রপি মানে হচ্ছে যে একটি সাইটোকাইন বিভিন্ন সেলের উপর একই কাজ করছে। যেমন IL-4 বি সেলে কাজ করে, থাইমোসাইটে কাজ করে, মাস্ট সেলে কাজ করে এবং সবকটিকে প্রলিফারেট করতে সাহায্য করে। দ্বিতীয়ত হচ্ছে যে রিডান্ডেন্সি, রিডান্ডেন্সি মানে বিভিন্ন সাইটোকাইন একই সেলে কাজ করছে। আগেরটা আমরা দেখলাম যে একই সাইটোকাইন বিভিন্ন সেলে কাজ করছে, এটি উল্টো, বিভিন্ন সাইটোকাইন একই সেলে কাজ করে একই কাজ করছে। যেমন IL-2, IL-4, IL-5
বি সেলের ওপর কাজ করে প্রলিফারেশন করাচ্ছে। এরপরে আসছে হচ্ছে সাইনার্জি। তো সাইনার্জি মানে হচ্ছে যে আপনার দুটি সাইটোকাইন একই সেলের ওপর কাজ করছে এবং এদের পারস্পরিক অ্যাকশনটা অ্যাডিটিভ হচ্ছে। মানে হচ্ছে যে যেমন ধরুন IL-4 শুধু যদি কাজ করে বা শুধু যদি IL-5 কাজ করে, তাদের সম্মিলিত যে কাজ সেটি বেশি হচ্ছে। তো এটিকে বলে সাইনার্জি, যে কম্বাইন্ড এফেক্ট মোর দ্যান ইন্ডিভিজুয়াল এফেক্টের থেকে বেশি হচ্ছে। অ্যান্টাগনিজম, তো অ্যান্টাগনিজম মানে হচ্ছে দুটি সাইটোকাইন একই সেলের উপর কাজ করছে কিন্তু এদের কাজগুলি পরস্পরের বিপরীত হচ্ছে। যেমন IL-4 বি সেলে কাজ করছে কিন্তু IFN গামা বি সেলে অপোজিট কাজ করছে, তো এটিকে বলে অ্যান্টাগনিজম। তো সাইটোকাইনগুলিকে তাদের স্ট্রাকচার অনুযায়ী বিভিন্ন ফ্যামিলিতে ভাগ করা হয়েছে। তো ব্রডলি এই ফ্যামিলিগুলি হচ্ছে TNF সুপার ফ্যামিলি, যার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে TNF, র্যাঙ্ক লাইগ্যান্ড, OPG বা অস্টিওপ্রোটিজেরিন, যেটি কিনা অস্টিওপোরোসিসের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, ব্লিস, এপ্রিল, যেগুলি টি সেল থেকে সিক্রেটেড হয়, এগুলি হচ্ছে বি সেলের গ্রোথ ফ্যাক্টর। এরপরে আসছে হচ্ছে IL-1 সুপার ফ্যামিলি সাইটোকাইন, মানে IL-1 বিটা, IL-1 আলফা, IL-1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, IL-18, এগুলি হচ্ছে এই ফ্যামিলিতে আছে। IL-6 সুপার ফ্যামিলির মেইন মেম্বার হচ্ছে IL-6। IL-10 সুপার ফ্যামিলিতে ইম্পর্টেন্ট মেম্বার হচ্ছে IL-10 এবং IL-22। তারপরে প্রাইমারি রেগুলেশন অফ টি সেলে যেসব সাইটোকাইনের রোল আছে সেগুলি হচ্ছে IL-12 বা IL-23, এগুলি হচ্ছে টি সেলকে ডিফারেন্সিয়েট করতে সাহায্য করে। তারপরে টি সেলের এফেক্টর ফাংশনে যেসব সাইটোকাইন হেল্প করে সেগুলি যেমন হচ্ছে যে IFN গামা, IL-2, IL-4, IL-5, IL-17, এগুলি ইম্পর্টেন্ট। কিছু কিছু সাইটোকাইন গ্রোথ ফ্যাক্টর হিসেবে কাজ করে, যেমন TGF বিটা বা প্লেটলেট ডিরাইভ গ্রোথ ফ্যাক্টর। আর এছাড়াও আরো কিছু সাইটোকাইন আছে যেগুলিকে মানে একটি ফ্যামিলির মধ্যে ভাগ করা যায় না, যেমন MIF, GCSF, GMCSF, এইগুলি। তো আমরা এবার ডিটেলসে এইগুলির বিষয় জানবো। তো সাইটোকাইন কিভাবে কাজ করে? তো সাইটোকাইন জেনারেলি ট্রান্সমেমব্রেন প্রোটিন বা সলিউবল হয়। সেই সাইটোকাইন গিয়ে সাইটোকাইন রিসেপ্টরে বাইন্ড করে, সাইটোকাইন রিসেপ্টর মেমব্রেন বাউন্ড হয়। সাইটোকাইন যখন রিসেপ্টরে বাইন্ড করে তখন ইন্ট্রাসেলুলারলি সেলসের মধ্যে কিছু কিছু সিগন্যালিং কাসকেড অ্যাক্টিভেটেড হয়। তো ফার্স্টে জ্যাক বা সিক কাইনেজ বা বিটিকি কাইনেজ এগুলো অ্যাক্টিভেটেড হয়। তারপর ফার্দার ডাউনস্ট্রিম সিগন্যাল ট্রান্সডাকশন হয় স্ট্যাট এবং ম্যাপ কাইনেজের মাধ্যমে। এইগুলি সেল নিউক্লিয়াসের মধ্যে দিয়ে কিছু কিছু ট্রান্সক্রিপশন কে অ্যাক্টিভেট করে, যার ফলে mRNA সিনথেসিস হয়। mRNA থেকে নতুন প্রোটিন এফেক্টর প্রোটিন সিনথেসিস হয় এবং সেই প্রোটিন সেলের বাইরে বেরিয়ে আসে। তো সাইটোকাইনের মূল কাজ এইভাবেই হয়। তো সাইটোকাইনের কাজ করার ক্ষেত্রে সাইটোকাইন রিসেপ্টর খুবই ইম্পর্টেন্ট। তো সাইটোকাইন রিসেপ্টর গুলিও বিভিন্ন স্ট্রাকচারের ডিফারেন্ট স্ট্রাকচারের সামঞ্জস্যের জন্য সুপার ফ্যামিলিতে ভাগ করা হয়েছে, যেমন ইমিউনোগ্লোবুলিন সুপার ফ্যামিলি বা ক্লাস 1 সাইটোকাইন রিসেপ্টর সুপার ফ্যামিলি। তো যেসব সাইটোকাইন হেমাটোপোয়েসিসে ইম্পর্টেন্ট সেই সব সাইটোকাইন এই ক্লাস 1 সুপার ফ্যামিলি দিয়ে কাজ করে। টাইপ 2 সাইটোকাইন সুপার ফ্যামিলি যেগুলোতে ইন্টারফেরন্স বা IL-10 এই রিসেপ্টরের মাধ্যমে কাজ করে। তারপরে TNF রিসেপ্টর যেগুলির মাধ্যমে TNF আলফা, TNF বিটা বা FAS এইগুলি কাজ করে। আবার কেমোকাইন ফ্যামিলিজ যেমন MIP-1 বা IL-8 র্যান্টিস, এগুলো কেমোকাইন সুপার ফ্যামিলির রিসেপ্টরের মধ্যে দিয়ে সিগন্যালিং করে। তো সাইটোকাইন গুলিকে ব্রডলি আমরা দুভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন এবং একটি হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি সাইটোকাইন। তো যখন শরীরে আমাদের ইনফ্লামেশন হচ্ছে, মানে ধরুন ইনফেকশন হচ্ছে, তো অ্যাকিউট স্টেজে প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন প্রিডমিনেট করে। তো এগুলি হচ্ছে TNF, ইন্টারলিউকিন 1 বা ইন্টারলিউকিন 6। যখন ইনফ্লামেশন কন্ট্রোলে শেষ হয়ে যাচ্ছে, ইনফেকশন কন্ট্রোল হয়ে যাচ্ছে, তখন ধীরে ধীরে অ্যান্টি ইনফ্ল্যামেটরি সাইটোকাইন বাড়তে থাকে, যার ফলে প্রো ইনফ্লামেশনের যে তীব্রতা সেটা কমে যায়। তো অ্যান্টি ইনফ্ল্যামেটরি সাইটোকাইন হচ্ছে IL-10 বা IL-1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট বা সলিউবল TNF রিসেপ্টর। তো আমরা আরেকটু ডিটেলসে জানবো TNF, IL-6, IL-1 বা IL-17, IL-23 পাথওয়ে, বি সেল সাইটোকাইন,
অ্যান্টি ইনফ্ল্যামেটরি সাইটোকাইন, স্মল মলিকিউল ইনহিবিটরস এগুলোর কথা। তো আমরা ফিরে যাচ্ছি কালকে আমি যে স্লাইডটা দেখিয়েছিলাম যে নেফ টি সেলস থেকে ডিফারেন্ট হেল্পার টি সেলস আসছে। তো আপনারা দেখেছেন এইগুলি হচ্ছে পোলারাইজিং সাইটোকাইন, যে IL-12, IL-4। তো যখন সেলে IL-12 থাকে তখন TH1 পাথওয়ের দিকে যায়। যখন এই জায়গায় IL-4 বা IL-6 থাকে তখন TH2 পাথওয়ের দিকে যায়। যখন IL-6 প্লাস IL-23 TGF বিটা থাকে তখন TH17 পাথওয়েতে যায়। শুধু IL-6 থাকলে টি ফলিকুলার হেল্পার টি সেলস পাথওয়েতে যায়। TGF বিটা থাকলে টি রেগুলেটরি পাথওয়েতে যায়। তো তো প্রথম যে সাইটোকাইন আমরা ডিসকাস করব সেটি হচ্ছে TNF। তো TNF মূলত হচ্ছে যে TH1 পাথওয়ে সাইটোকাইন। তো মেইনলি এর ভূমিকা আছে হচ্ছে ইমিউন সার্ভেলেন্স, বিভিন্ন ধরনের ক্যান্সার বা ইনেট ইমিউনিটি, যে কোনো ইনফেকশনে TNF একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, এবং হেমাটোপোয়েসিস, যে RBC WBC প্লেটলেট তৈরি করাতে TNF এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। তো TNF এর রোল আমাদের যে যে অসুখে ডেসক্রাইবড হয়েছে তার লিস্ট হচ্ছে বিশাল। মূলত বেসিক্যালি মানে সমস্ত সিস্টেমে, সেটি শুধু জয়েন্ট রিলেটেড নয়, জয়েন্ট রিলেটেড বা নিউরোলজিক্যাল ডিজিজ বা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিজিজ, ইনফেকশন, ক্যান্সার, সমস্ত অসুখে TNF এর কিছু না কিছু ভূমিকা পাওয়া গেছে। তো যেমন SLE, অস্টিওপোরোসিস, সেপটিক শক, লিম্ফোপ্রলিফারেটিভ ডিজিজেস, পালমোনারি ফাইব্রোসিস বা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, বিভিন্ন ক্যান্সার, ক্যান্সার মেটাস্টাসিস, সিম্পল জ্বর, অ্যাজমা, লিভার ডিজিজ, অ্যাথেরোস্ক্লেরোসিস, হার্ট ফেলিয়ার, রুমেটয়েড আর্থ্রাইটিস, টাইপ 2 ডায়াবেটিস, ট্রান্সপ্লান্ট রিজেকশন, মাল্টিপল স্ক্লেরোসিস, অ্যালজাইমার্স ডিজিজ, ক্রনস ডিজিজ, HIV, মানে প্রায় সমস্ত রকমের অসুখেই TNF এর কিছু কিছু ভূমিকা পাওয়া গেছে। কিন্তু একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে এই অসুখগুলো TNF এর ভূমিকা যদিও বা ডিসক্রাইবড হয়েছে, কিন্তু থেরাপিউটিক্যালি আমরা কিন্তু সব অসুখে TNF কে ব্লক করতে পারি না। মানে যেমন হার্ট ফেলিয়ার বা ইনফেকশন, এগুলিতে TNF এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে আমরা যে TNF কে ব্লক করব, অ্যান্টি TNF থেরাপি দেবো, তা কিন্তু নয়। অ্যান্টি TNF থেরাপি কিন্তু কিছু কিছু লিমিটেড অসুখের ক্ষেত্রে হেল্পফুল পাওয়া গেছে, যদিও TNF এর ভূমিকা এই বেশিরভাগ অসুখেই কিছু না কিছু ভাবে ডেসক্রাইব হয়েছে। তো TNF কি করে কাজ করে? তো TNF একটি ট্রান্স মেমব্রেন প্রোটিন হিসেবে সেলে থাকে। মেমব্রেন বাউন্ড TNF থাকে। তো TNF কনভার্টিং এনজাইম বা TIS এই TNF কে কেটে সলিউবল TNF কে বাইরে বার করে। এই সলিউবল TNF সার্কুলেশনে বা যেখানে ইনফ্লামেশন হচ্ছে সেখানে থাকে। সলিউবল TNF দুটি বা মেমব্রেন বাউন্ড TNF দুটি TNF রিসেপ্টরে অ্যাক্ট করতে পারে, TNF রিসেপ্টর 1 এবং TNF রিসেপ্টর 2। তো TNF রিসেপ্টর 1 এ কিছু ডেথ ডোমেইনস থাকে, যেগুলি কিনা প্রো অ্যাপোপ্টোটিক বা সেল ডেথ পাথওয়েতে ট্রিগার করে। মানে সলিউবল TNF যদি TNF রিসেপ্টর 1 এর সঙ্গে বাইন্ড করে তাহলে সেল ডেথ হয়, কিন্তু TNF যদি TNF রিসেপ্টর 2 এর সঙ্গে বাইন্ড করে তাহলে অ্যান্টি ইনফ্লামেটরি পাথওয়েজ, মানে TNF রিসেপ্টর এক্স্যাক্টলি অপোজিট ট্রিগার্ড হয়। তো TNF যখন TNF রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে তখন বিভিন্ন সেলস এর মধ্যে বিভিন্ন ডেথ ডোমেইনস, ডেথ অ্যাসোসিয়েটেড মলিকিউলস ট্রিগার হয়, যে ফ্যাস অ্যাসোসিয়েটেড ডেথ ডোমেইন, যে টিকিনা ফার্দার সেল অ্যাপোপ্টোসিস করে, এবং সেল প্রলিফারেশন TRF2, 5 এগুলোর মাধ্যমে সেল প্রলিফারেশন ডিফারেন্ট ইনফ্লামেটরি জিন অ্যাক্টিভেশন করে। তো TNF ব্লকার্সে আমরা এবার আসছি। তো TNF ব্লকার্স যেগুলি মার্কেটে পাওয়া যায় সেগুলি হচ্ছে ইনফ্লিক্সিম্যাব, অ্যাডালিমুম্যাব, গলিমুম্যাব, সার্টিলিজুম্যাব, ইটানারসেব। তো TNF ব্লকার্স বিভিন্ন অসুখে ব্যবহার হচ্ছে। তো এগুলোর মধ্যে তফাৎ কি? তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে পার্পল অংশ যেখানে আছে এটি মোটামুটি সবার ক্ষেত্রেই কনস্ট্যান্ট। তো এটি হচ্ছে আপনারা কালকে অ্যান্টিবডি স্ট্রাকচার দেখেছেন যে প্রত্যেকটা অ্যান্টিবডি মলিকিউলে FAB এন্ড FC পোর্শন থাকে। তো এটি হচ্ছে হিউম্যান ইমিউনোগ্লোবুলিনের FC পোর্শন। তো এর সঙ্গে FAB পোর্শন যেটি অ্যাটাচ থাকে সেটা ভ্যারি করে। তো ইনফ্লিক্সিম্যাব যেটি সবথেকে প্রথম বাজারে এসেছিল TNF ব্লকার, সেখানে এই FAB পোর্শনে কিছুটা মাউসের পোর্শন থাকে, কিছুটা হিউম্যান পোর্শন থাকে। তো সেই জন্য এটিকে বলা হয় হিউম্যান মাউস কাইমেরিক অ্যান্টিবডি। এরপরে দ্বিতীয় যে মলিকিউলটি বাজারে এসেছে সেটি হচ্ছে ইটানারসেপ্ট।
তো ইটানারসেপ্টে হচ্ছে যে আমরা টিএনএফ রিসেপ্টর 2 যে দেখেছিলাম, সেই টিএনএফ রিসেপ্টর 2 এর যে যে চেইনস গুলো আছে, P75 চেইনস হিউম্যান ইমিউনোগ্লোবিনের এফসি পোর্শনের সঙ্গে যুক্ত থাকে। এটি হচ্ছে রিসেপ্টর ইনহিবিটর মেইনলি। এছাড়াও যত প্রযুক্তি উন্নততর হয়েছে, তো এইখানে মাউস থেকে আমরা পুরোপুরি হিউম্যানাইজ চলে এসেছি, অ্যাডালিমুমাব, গলিমুমাব এইগুলোতে চলে এসেছি। এছাড়াও সার্টেলিজুমাবও পাওয়া যায়। তো সেইখানে এই হিউম্যান ইমিউনোগ্লোবুলিন এফসি চেনটাকে কিছু কিছু কেমিক্যাল চেঞ্জ করা হয়েছে, পলি ইথিলিন গ্লাইকল বা পেজাইলেটেড করা হয়েছে, আর এর সঙ্গে এফএবি পোর্শনও থাকে। তো এগুলির মধ্যে তফাৎ কি, যে এই যে বাজারে বিভিন্ন মলিকিউলস পাওয়া যায়, তো ইনফ্লিক্সিমাবে যেহেতু মাউস মলিকিউল আছে, তো সেই জন্য এদের অ্যান্টিজেনিসিটি বেশি। তো অ্যান্টিজেনিসিটি বেশি হলে প্রথমত হচ্ছে যে যখন এদের ইন্ট্রাভেনাস ইনজেকশন দেওয়া হচ্ছে, তখন রিয়াকশন হওয়ার চান্স বেশি থাকে। এবং দ্বিতীয়ত হচ্ছে যখন এগুলি দীর্ঘদিন ব্যবহার করা হয়, তো আমাদের শরীরে এইগুলির এগেনস্টেও অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। তো ইনফ্লিক্সিমাবের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হওয়ার সম্ভাবনা অনেকই বেশি, কিন্তু যত হিউম্যানাইজড মলিকিউল এসছে, যেমন অ্যাডালিমুমাব, গলিমুমাব, এদের এগেনস্টে অ্যান্টিবডির তৈরি হওয়ার সম্ভাবনা অনেক কম। এবং এগুলি বাকিগুলি হচ্ছে সবই সাবকিউটেনিয়াস বা চামড়ার তলায় দেওয়া হয়, সেগুলোর জন্য এগুলিতে ইনফিউশন রিয়াকশন খুব একটা হওয়ার সম্ভাবনা অনেক কম। কিন্তু যদি প্রাথমিক কার্যকারিতা আমরা ভাবি, যে রুমাটয়েড আর্থ্রাইটিস বা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসে যেখানে এই মলিকিউলগুলি ব্যবহার করায়, প্রাথমিক কার্যকারিতা কিন্তু সকলেরই সমান, প্রাথমিক কার্যকারিতায় কোনো তফাৎ নেই। অন্যান্য বিভিন্ন ইন্ডিকেশনস, যেমন ইটানারসেপ্ট যদি ইউভিআইটিস হয়, তাহলে ইটানারসেপ্ট ব্যবহার করা হয় না। যদি কোনো পেশেন্টের অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস সঙ্গে ইনফ্লামেটরি বাউল ডিজিজ থাকে, তখন ইনফ্লিক্সিমাব ব্যবহার করা হয় বা অ্যাডালিমুমাব ব্যবহার করা হয়। তো অন্যান্য ইন্ডিকেশন আছে, কিন্তু যে কোনো অসুখে যেখানে টিএনএফ ব্লকার ইন্ডিকেটেড, সেখানে প্রাথমিক কার্যকারিতা সব মলিকিউলে কিন্তু একই। তো টিএনএফ ব্লকারের কি কি অসুখে ইউজ হয়? তো রুম্যাটোলজিতে রুম্যাটয়েড আর্থ্রাইটিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, সোরিয়াসিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, ক্রোনস ডিজিজ, ইউভিআইটিস, এই সব অসুখে অ্যান্টি টিএনএফ ইউজ হয়। তো অ্যান্টি টিএনএফ এর সাইড এফেক্ট কি, যে এগুলি ব্যবহার করলে কিছু কিছু ডিমাইলিনেটিং ডিজিজেস হতে পারে। তো ডিমাইলিনেটিং ডিজিজেস, যেমন কারো যদি মাল্টিপল স্ক্লেরোসিস থাকে, তাহলে তার ক্ষেত্রে অ্যান্টি টিএনএফ ব্লকার ইউজ করা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন অপরচুনিস্টিক ইনফেকশন এর রিস্ক বেড়ে যেতে পারে। আপনারা শুনেছেন যে টিএনএফ হচ্ছে যে কোনো ইনফেকশনের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মলিকিউল। তো সেই জন্য টিএনএফ যদি ব্যবহার করা হয়, তাহলে অপরচুনিস্টিক ইনফেকশনের রিস্ক বেড়ে যায়। তো আমাদের সাউথ ইস্ট এশিয়াতে, ভারতবর্ষ বা বাংলাদেশে যে ইনফেকশন নিয়ে আমরা সব থেকে বেশি চিন্তিত, সেটি হচ্ছে টিউবারকুলোসিস। তো টিএনএফ টিউবারকুলোসিসের গ্র্যানুলোমা ফর্মেশনে খুব গুরুত্বপূর্ণ মলিকিউল। তো অ্যান্টি টিএনএফ থেরাপি যদি ইউজ করা হয়, তাহলে গ্র্যানুলোমা ফর্মেশন ঠিকভাবে হতে পারে না, তখন ডিসেমিনেটেড টিউবারকুলোসিস হয়ে যাওয়ার চান্স থাকে। তো সেই জন্য আমরা যখনই অ্যান্টি টিএনএফ থেরাপি কারোর ক্ষেত্রে ব্যবহার করি, তো ব্যবহার করার আগে আমরা টিউবারকুলোসিসের জন্য পরীক্ষা করি। মান্টু টেস্ট, টিবি, কোয়ান্টিফেরন গোল্ড এবং চেস্ট এক্সরে, প্রাথমিকভাবে এই টেস্টগুলি করা হয়। এই টেস্টগুলি যদি পজিটিভ থাকে, মানে কারো যদি লেটেন্ট টিউবারকুলোসিস থাকে, তাহলে আমরা প্রথমে তাকে লেটেন্ট টিউবারকুলোসিসের জন্য ট্রিটমেন্ট করি, তারপরে 1 মাস বা 2 মাস বাদে অ্যান্টি টিএনএফ থেরাপি চালু করি। আর কারো যদি দেখা যাচ্ছে যে অ্যাক্টিভ টিউবারকুলোসিস আছে চেস্ট এক্সরে বা এইচআরসিটি তে, তাহলে তার ক্ষেত্রে অ্যান্টি টিএনএফ থেরাপি পুরোপুরি ভাবে কন্ট্রাইন্ডিকেটেড। কিছু কিছু লিম্ফোমা বা ম্যালিগন্যান্সি রিস্ক লং টার্মে বেড়ে যেতে পারে। এছাড়াও আমি যেমন বলেছি যে ইনফিউশন রিয়াকশনস এর চান্স বেড়ে যেতে পারে। কখনো কখনো অনেক দিন ব্যবহার করার ফলে এদের এগেনস্টে আমাদের বডিতে কিছু অ্যান্টিবডি তৈরি হয়, যেটিকে অ্যান্টি ড্রাগ অ্যান্টিবডি বলা হয়। তো অ্যান্টি ড্রাগ অ্যান্টিবডি যদি তৈরি হয়, তাহলে এই মলিকিউলগুলোর কার্যক্ষমতা কমে যায়। এরপরে আমরা আসবো ইন্টারলিউকিন 1 ফ্যামিলিতে। তো এর গুরুত্বপূর্ণ মেম্বার হচ্ছে ইন্টারলিউকিন 1 আলফা, ইন্টারলিউকিন 1 বিটা, ইন্টারলিউকিন 1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট আর IL-18। তো এই মলিকিউলগুলি সবকটাই সেলের মধ্যে ইনঅ্যাক্টিভ ফর্মে তৈরি হয় প্রি-প্রো ইন্টারলিউকিন 1। তারপরে সেগুলি ধীরে ধীরে সেলের মধ্যে বিভিন্ন এনজাইম, যেমন ক্যাসপেজ, এই মলিকিউলগুলিকে কাট করে এর অ্যাক্টিভ ফর্মকে সার্কুলেশনে বা টিস্যুতে রিলিজ করে। তো আপনারা এক্ষুনি শুনলেন যে ইনফ্লামোজোম, আগের টকে শুনেছেন ইনফ্লামোজোম।
তো আজকালকার দিনে ইনফ্লামোজোমের গুরুত্ব প্রায় অনেক অসুখে, গাউট বলুন, অটো ইনফ্লামেটরি ডিজিজ, এই সমস্ত অসুখে ইনফ্লামোজোমের গুরুত্ব অপরিসীম। তো ইনফ্লামোজোম হচ্ছে যে সেলের মধ্যে কিছু প্রোটিন একসঙ্গে আসছে, সেই প্রোটিনগুলি ক্যাসপেসকে অ্যাক্টিভেট করছে। ক্যাসপেস হচ্ছে একটি এনজাইম যেটি কিনা IL-1 বিটা এবং IL-18 কে কাট করে এদের অ্যাক্টিভ ফর্মকে সার্কুলেশনে ছেড়ে দিচ্ছে। তো ইন্টারলিউকিন 1 এর দুটি রিসেপ্টর আছে, ইন্টারলিউকিন 1 রিসেপ্টর 1 এন্ড রিসেপ্টর 2। তো যদি রিসেপ্টর 1 এর সঙ্গে মলিকিউলগুলি বাইন্ড করে তাহলে ফার্দার ডাউনস্ট্রিম সিগন্যালিং হয়, যে ইনফ্লামেশন হয়। আর যদি রিসেপ্টর 2 এর সঙ্গে বাইন্ড করে তাহলে কোনো সিগন্যালিং কাসকেড ইনিশিয়েটেড হয় না, মানে এদের কাজ সম্পূর্ণ বিপরীত। তো IL-1 আলফা বা IL-1 বিটা ইন্টারলিউকিন 1 রিসেপ্টরে কাজ করে, আর ইন্টারলিউকিন 1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট যেটা হলুদে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ন্যাচারালি অকারিং ইন্টারলিউকিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, যে এটি ইন্টারলিউকিন 1 আলফা বা বিটার কাজকে অপোজ করছে। তো আমরা যে বাজারে ইন্টারলিউকিন রিসেপ্টর ব্লকার্স পাওয়া যায় সেগুলি কিভাবে কাজ করে। তো যখন ইন্টারলিউকিন 1 আলফা বা বিটা ইন্টারলিউকিন রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করছে, তো তখন আরেকটি মলিকিউলও বাইন্ড করছে, ইন্টারলিউকিন 1 রিসেপ্টর অ্যাসোসিয়েটেড প্রোটিন। এই দুটি বাইন্ড করার ফলে ফার্দার ডাউনস্ট্রিম সিগন্যালিং হচ্ছে। তো অ্যানাকিন্ড্রা হচ্ছে রিকম্বিনেন্ট ইন্টারলিউকিন 1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। আপনারা ন্যাচারালি যেটা পাওয়া যায় দেখেছেন আগের স্লাইডে, তো অ্যানাকিন্ড্রা হচ্ছে রিকম্বিনেন্ট ইন্টারলিউকিন 1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। এছাড়াও আছে রিলোনাসেপ্ট বলে একটি মলিকিউল, এটি অনেকটা ইটানারসেপ্টের মতো। তো এর সঙ্গে যে হিউম্যান এক্সট্রাসেলুলার ডোমেইনের অফ IL-1 বিটা কিছুটা পোর্শন আছে, আর হিউম্যান IgG মলিকিউলের কিছুটা পোর্শন আছে। তো এটি হচ্ছে একটি ফিউশন মলিকিউল যেটা সার্কুলেটিং IL-1 বিটাকে বাইন্ড করে নেয়। এছাড়াও আছে হচ্ছে ক্যানাকিনুমাব। তো ক্যানাকিনুমাব হচ্ছে ফুললি হিউম্যানাইজড অ্যান্টি IL-1 মনোক্লোনাল অ্যান্টিবডি। তো অ্যান্টি IL-1 থেরাপি কি কি অসুখে ব্যবহার হয়? ইম্পর্টেন্ট হচ্ছে বিভিন্ন পিডিয়াট্রিক রুমেটিক ডিজিজেস, যেমন সিস্টেমিক অনসেট জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, যার অ্যাডাল্ট ভ্যারিয়েন্ট হচ্ছে অ্যাডাল্ট অনসেট স্টিলস ডিজিজ, বিভিন্ন অটো ইনফ্লামেটরি ডিজিজেস যেমন ফ্যামিলিয়াল মেডিটেরেনিয়ান ফিভার। এছাড়াও ইম্পর্টেন্ট হচ্ছে গাউটের ক্ষেত্রে কিন্তু এগুলি অনেকগুলি ব্যবহার করা হয়, কারণ গাউটের প্যাথোজেনেসিসে ইনফ্লামোজোম ফর্মেশন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এরপরে নেক্সট যে সাইটোকাইনে আসছি সেটি হচ্ছে ইন্টারলিউকিন 6। তো ইন্টারলিউকিন 6 এর সোর্স অনেক আছে, ম্যাক্রোফাজ, মোনোসাইট, বি সেল, টি সেল, অ্যাডিপোসাইট, ফাইব্রোব্লাস্ট, এন্ডোথেলিয়াল সেল, স্কেলেটাল মাসল সেলস, সবগুলি থেকেই ইন্টারলিউকিন 6 আসতে পারে। এবং এর কাজও প্রায় অনেক সেলসের ওপর, যে সমস্ত হেমাটোপয়েটিক সেলস, মেগাক্যারিওসাইট, বি সেল, টি সেল, লিভার সেলস, স্মুথ মাসল সেল, এন্ডোথেলিয়াল সেলস, এগুলির উপর ইন্টারলিউকিন 6 কাজ করে। তো TNF এর মতো ইন্টারলিউকিন 6 ও বিভিন্ন রকমের অসুখে ডেসক্রাইবড হয়েছে। তো দেখা যাক আমাদের শরীরে ইন্টারলিউকিন 6 এর কাজ কি। তো প্রথমেই যেটা বলবো যে এটি লিভার সেলসে কাজ করে। লিভার সেলসে ইন্টারলিউকিন 6 রিসেপ্টর আছে। তো এটি সি রিঅ্যাক্টিভ প্রোটিন বাড়িয়ে দেয়, ফাইব্রোনোজেন সিনথেসিস বাড়িয়ে দেয়, যার ফলে কোয়াগুলেবিলিটি বেড়ে যায়, রক্ত থ্রম্বোসিস হওয়ার চান্স বেড়ে যায়, সিরাম অ্যামাইলয়েড এ অ্যাসোসিয়েটেড প্রোটিন বেড়ে যায়। তো রিউমাটয়েড আর্থ্রাইটিসে যে সিরাম অ্যামাইলয়েড বা অন্যান্য ক্রনিক ডিজিজ যেমন টিউবারকুলোসিস বা ক্রনিক অস্টিওমাইলাইটিস, সেখানে সিরাম অ্যামাইলয়েড অ্যাসোসিয়েটেড প্রোটিনের লেভেল বেড়ে যায়, এটির জন্য ইন্টারলিউকিন 6 দায়ী। এছাড়াও এটি অ্যানিমিয়া অফ ক্রনিক ইনফ্লামেশন করায়, যে হেপসিডিন প্রোডাকশন বাড়িয়ে দেয়, অ্যালবুমিন কমিয়ে দেয়। তো অ্যানিমিয়া অফ আমাদের যে সমস্ত ক্রনিক রিউমাটোলজিক্যাল ডিজিজ যেমন রুমাটয়েড আর্থ্রাইটিস, সেখানে আমরা যে দেখি হাই সিআরপি, হাই ফিব্রিনোজেন লেভেল, তার জন্য মেইনলি ইন্টারলিউকিন 6 দায়ী। তো ইভেন আপনার ইন্টারলিউকিন 6 এর গুরুত্বপূর্ণ ভূমিকা আজকালকার দিনে আসছে হচ্ছে কোভিডের ক্ষেত্রেও যে এক্সট্রিমলি হাই সিআরপি লেভেল দেখা যায় বা অ্যানিমিয়া অফ ইনফ্লামেশন দেখা যাচ্ছে, সেটির মূল মিডিয়েটর হচ্ছে ইন্টারলিউকিন 6। এছাড়াও এটি হচ্ছে আমাদের ডিফারেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেলে বা মেগাক্যারিওসাইটের উপর কাজ করে। তো মাল্টিপোটেনশিয়াল কলোনি ফর্মেশনে হেল্প করে, প্লেটলেট প্রোডাকশনে হেল্প করে। সাইনোভিয়াল ফাইব্রোব্লাস্টের উপর IL-6 কাজ করে, যার ফলে VEGF এর লেভেল বাড়িয়ে দেয় বা অস্টিওক্লাস্ট ডিফারেন্সিয়েশনে হেল্প করে,
অস্টিওক্লাস্ট ডিফারেন্সিয়েশন হলে অস্টিওপোরোসিস হতে পারে। এটি হচ্ছে যে মাইলোমা সেলস বা প্লাজমাসাইটোমা সেলস এর গ্রোথ করায়, যাতে IL-6 থেরাপি মাল্টিপল মাইলোমার জন্য ইম্পর্টেন্ট। মেসেঞ্জিয়াল সেলের ওপর কাজ করে প্রলিফারেশন করায়। স্কিনে কেরাটিনোসাইটের ওপর কাজ করে প্রলিফারেশন করায়। বি সেলে অ্যান্টিবডি প্রোডাকশনে সাহায্য করে। তো যে সমস্ত অটোইমিউন ডিজিজে অ্যান্টিবডি মিডিয়েটেড ডিজিজ সেখানে অটো অ্যান্টিবডি প্রোডাকশনে IL-6 এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবং TH17 পাথওয়েতে TH17 সেলসকেও ডিফারেন্সিয়েট করতে IL-6 সাহায্য করে। তো IL-6 সিগন্যালিং কিভাবে হয়? তো IL-6 এর ট্রান্সমেমব্রেন বা সলিউবল রিসেপ্টরস হতে পারে। এই যে নীল অংশ যেগুলো দেখছেন এগুলো হচ্ছে IL-6 রিসেপ্টর। তো IL-6 মলিকিউল যখন IL-6 রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে, তো ফার্দার সেই কমপ্লেক্সটি আরেকটি মলিকিউলের সঙ্গে বাইন্ড করে, যেটি হচ্ছে GP130। তো GP130 ফার্দার ডাউনস্ট্রিম সিগন্যালিং এ হেল্প করে। তো যখন IL-6 এই মলিকিউলের সঙ্গে বাইন্ড করছে তখন একটি কমপ্লেক্স তৈরি হয়। দুটি এই IL-6 রিসেপ্টর এবং GP130 একসঙ্গে বাইন্ড করে একটি কমপ্লেক্স করছে, যার ফলে ইন্ট্রাসেলুলার সিগন্যালিং হচ্ছে, জ্যাক অ্যাক্টিভেশন, STAT3 অ্যাক্টিভেশন এবং জিন ট্রান্সক্রিপশন হচ্ছে। তো এটি যেটি বলছি এটি হচ্ছে ক্লাসিক্যাল সিগন্যালিং। তো আমাদের শরীরে GP130 মলিকিউল শরীরে অনেক সেলসেই পাওয়া যায়, কিন্তু IL-6 রিসেপ্টর কিছু কিছু পার্টিকুলার সেলস যেমন কিনা লিভার সেলস এবং আরো কয়েকটি সেলস ছাড়া পাওয়া যায় না। এটি অনেক সেলসেই IL-6 রিসেপ্টর থাকে না, কিন্তু IL-6 সব সেলেই অনেক সেলেই কাজ করতে পারে। তো সেটি কিভাবে কাজ করে, যে IL-6 যখন IL-6 রিসেপ্টরে বাইন্ড করে, তো এই সলিউবল IL-6 রিসেপ্টরও কিন্তু যে সেলে শুধুমাত্র GP130 মলিকিউল আছে সেই 130 মলিকিউলে বাইন্ড করে IL-6 সিগন্যাল ট্রান্সডাকশনকে হেল্প করে। এটিকে বলা হয় হচ্ছে ট্রান্স সিগন্যালিং। তো লিভার ছাড়া বেশিরভাগ টিস্যুতেই যে IL-6 সিগন্যালিং হয় এবং ইনফ্লামেশন হয়, এটি ট্রান্স সিগন্যালিং এর মাধ্যমে। তো কোন কোন অসুখে IL-6 ব্লকেট খুব ইম্পর্টেন্ট? তো রিউমাটয়েড আর্থ্রাইটিস, সিস্টেমিক অনসেট JIA, আর হচ্ছে অ্যাডাল্ট অনসেট স্কিলস ডিজিজ, জায়েন্ট সেল আর্থ্রাইটিস, টাকায়াসুস আর্থ্রাইটিস, ক্যাসেলম্যান ডিজিজ। তো এই সবগুলি অসুখে IL-6 ব্লকেট করা হয়। তো এই সবগুলি অসুখেই বিভিন্ন IL-6 ব্লকেটের বিভিন্ন ভূমিকা আছে। যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিসে জয়েন্ট ডিস্ট্রাকশন, পেইন, ফ্যাটিগ এগুলিতে এই IL-6 ব্লকেট কাজ করে। সিস্টেমিক অনসেট JIA বা অ্যাডাল্ট অনসেট স্কিলস ডিজিজে ফিভার কমায়, অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ কমায়, পেন কমায় এবং তার সঙ্গে জয়েন্ট ডিস্ট্রাকশনও প্রিভেন্ট করে। টাকায়াসুস আর্থ্রাইটিসে এটি হচ্ছে যে যে ব্লকেড হয়ে যাচ্ছে বিভিন্ন আর্টারিতে, সেই ব্লকেডকে হেল্প করে। জায়েন্ট সেল আর্থ্রাইটিসেও একইভাবে কাজ করে। তো এর অ্যাডভার্স এফেক্ট কি কি হতে পারে যখন আমরা IL-6 কে ব্লক করছি? তো স্বভাবতই যে IL-6 হচ্ছে ইনফেকশনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মলিকিউল TNF এর মতো। তো ইনফেকশনের রিস্ক বেড়ে যায়। তো স্পেসিফিক কিছু কিছু ইনফেকশনের কথা বলা হয়, যেমন টিউবারকুলোসিস বা নিউমোসিস্টিস জিরোভেজাই ইনফেকশন। তো IL-6 ব্লকেট ট্রিটমেন্ট করার আগেও সেই জন্য টিউবারকুলোসিসের জন্য স্ক্রিনিং করা হয়, এবং কিছু কিছু দেশে যেমন জাপানে নিউমোসিস্টিস জিরোভেজাইয়ের জন্য প্রোফাইল্যাকটিক সেপ্ট্রাম দেওয়া হয়। এছাড়াও আর যে সমস্যা হতে পারে, যে লিভার এনজাইমস বেড়ে যাওয়া, SGOT SGPT বেড়ে যাওয়া এবং ডিসলিপিডেমিয়া হয়ে যাওয়া, কোলেস্টেরল লেভেল বেড়ে যাওয়া। তো আমরা যখন IL-6 ব্লকেড ইউজ করছি তখন আমাদের ক্ষেত্রে টাইম টু টাইম এভরি 3 মান্থসে লিভার এনজাইমস এবং এভরি 6 মাসে লিপিড প্রোফাইল চেক করে দেখার দরকার আছে। এরপরে নেক্সট যে অ্যাক্সিসে আমরা আসবো হচ্ছে IL-23 IL-17 অ্যাক্সিস। তো আবার আগের ছবিতে ফিরে যাচ্ছি। আপনারা দেখছেন যে নাইভ টি সেলস অ্যান্টিজেনের সঙ্গে বাইন্ড করে অ্যাক্টিভেটেড হলে TH17 পাথওয়ে ট্রিগার্ড হয়। তো এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল থেকে আসে হচ্ছে IL-23। এটি TH17 সেলে কাজ করে IL-17 তৈরি করে। তো এটিকে বলা হয় হচ্ছে IL-23 IL-17 অ্যাক্সিস। ডেনড্রাইটিক সেল, ম্যাক্রোফাজ বা মনোসাইট থেকে আসে হচ্ছে IL-23। এটি TH17 সেল থেকে IL-17 সিক্রিট করছে। তো TH17 সেল ছাড়াও আরো অন্যান্য গুরুত্বপূর্ণ সেলস আছে যেখান থেকে IL-17 আসতে পারে।
আপনারা কিছুক্ষণ আগেই শুনেছেন ইনেট ইমিউন সেলস। তো বিভিন্ন ইনেট ইমিউন সেলস হচ্ছে IL-17 এর সিক্রিশনের জন্য গুরুত্বপূর্ণ, যেমন গামা ডেল্টা টি সেল, ইনডিউসড এনকে সেল, এমএআইটি সেল, ডাবল নেগেটিভ টি সেল, টাইপ 3 ইনেট লিম্ফয়েড সেলস বা এলটিআই সেলস, এছাড়াও মাস সেলস, নিউট্রোফিলস। তো অ্যাডাপটিভ ইমিউনিটি যেমন ইম্পর্টেন্ট, ইনেট ইমিউন সেলসও কিন্তু IL-17 সিক্রিশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, এবং এর মধ্যে গামা ডেল্টা টি সেল স্পেসিফিক্যালি IL-17 সিক্রিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, যে আমাদের গাট ইমিউনিটি এবং স্পন্ডাইলো আর্থ্রাইটিস এইসব অসুখে গামা ডেল্টা টি সেল IL-17 সিক্রিট অনেক বেশি করে। তো IL-17 এর কাজ কি? তো এটি বিভিন্ন টিস্যুতে কাজ করতে পারে। এন্ডোথেলিয়াল সেলসে কাজ করে এটি থ্রম্বোসিস করায়। এটি যদি ফাইব্রোব্লাস্ট বা এপিথেলিয়াল সেলসের উপর কাজ করে তখন ইনফ্লামেশন করায়। এটি যদি ম্যাক্রোফাজ বা ডেনড্রাইটিক সেলের উপর কাজ করে এবং কন্ড্রোসাইটস এর উপর কাজ করে কার্টিলেজ ড্যামেজ করে, অস্টিওব্লাস্টের উপর কাজ করে এটি র‍্যাঙ্ক লাইগ্যান্ডকে স্টিমুলেট করে, দিয়ে অস্টিওক্লাস্টোজেনেসিস করে বোন ইরোশন করে। তো এই অ্যাক্সিসকে আমরা কিভাবে থেরাপিউটিক্যালি ব্লক করতে পারি? তো এখানে দুটো অ্যাক্সিস আছে, যে IL-12 থেকে আসছে TH1 দিয়ে আসছে TNF, এবং IL-23 থেকে আসছে TH17 দিয়ে আসছে হচ্ছে IL-17। তো এই যে IL-12 আর IL-23 যেগুলি হচ্ছে পোলারাইজিং সাইটোকাইন, এর স্ট্রাকচারে P40 সাবইউনিট কমন আছে। তো উস্টেকুনামাব এটি হচ্ছে IL-12 আর IL-23 P40 সাবইউনিটকে ব্লক করে, যার ফলে TH1 TH17 এই দুটি অ্যাক্সিসই ব্লক হয়ে যায়। এছাড়াও আছে হচ্ছে যেমন P19 সাবইউনিটকে ব্লক করে এইগুলি গুসেলকুমাব, টেলড্রাকিজুমাব, রিসানকিজুমাব, মিরিকিজুমাব। এরপরে ফার্দার ডাউনস্ট্রিম আমরা যখন আসবো, তো TH17 থেকে বের হচ্ছে IL-17। তো IL-17 এর ডিফারেন্ট আইসোফর্মস আছে, IL-17A, IL-17F, IL-17AF। সেকিকুনুমাব যেটি এখন ভারতবর্ষে পাওয়া যায় এবং বিদেশে কোসেন্টিক্স নামে পাওয়া যায়, এবং ইক্সেকুজুমাব, এই দুটি হচ্ছে IL-17A এবং IL-17AF কে ব্লক করে, আর বিমেকিজুমাব এই তিনটেকেই ব্লক করে। এছাড়াও IL-17 গিয়ে IL-17 রিসেপ্টরে কাজ করছে, তো IL-17 রিসেপ্টর লেভেলে ব্লক করছে হচ্ছে ব্রডালিমুমাব। তো ডিফারেন্ট লেভেলসে আমরা ডিফারেন্ট মলিকিউল দিয়ে ব্লক করতে পারি। তো কি কি অসুখে IL-17 ব্লকের ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, সোরিয়াসিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস। তো IL-17 এর ভূমিকা কিন্তু অনেক অসুখেই আছে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, লুপাস বা বিভিন্ন ডিমাইলিনেটিং ডিজিজ যেমন মাল্টিপল স্ক্লেরোসিস। কিন্তু ভূমিকা থাকলেই এদের ব্লকের যে প্র্যাকটিক্যাল লাইফে থেরাপিউটিক বেনিফিট দেবে তা কিন্তু না। তো রিউমাটয়েড আর্থ্রাইটিসে IL-17 এর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা সত্ত্বেও আমরা কিন্তু IL-17 ব্লকের রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে খুব ভালো কাজ দেয় না। তো IL-17 পাথওয়ে যখন ব্লক করা হয়, তো তখন স্পেসিফিক কিছু কিছু ধরনের ইনফেকশনস এর রিস্ক বেড়ে যায়। তো সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ফাঙ্গাল ইনফেকশনস। তো IL-17 কিন্তু টিউবারকুলোসিসকে স্টিমুলেট করে না। তো সেই জন্য যখন যেমন ধরুন অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসে কারোর লেটেন্ট টিউবারকুলোসিস টেস্ট পজিটিভ আছে, তো তখন আমরা কিন্তু মানে TNF ব্লকেট না নিয়ে IL-17 ব্লকেটকে ট্রাই করতে পারি, বা TNF ব্লকেট যদি ইউজ হয় তাহলে আমাকে হয়তো লেটেন্ট অ্যান্টি টিবি থেরাপি ইউজ করতে হবে। বা কারোর যদি কোনো পাস্ট হিস্ট্রি অফ ডিমাইলিনেটিং ডিজিজেস, যে কারোর যদি আগে গুলেনবেরি সিনড্রোম হয়ে থাকে, বা কারোর পোলিও হয়ে থাকে, বা কারোর মাল্টিপল স্ক্লেরোসিস আছে, তার সঙ্গে এই অসুখগুলি আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু TNF ব্লকেট না ইউজ করে IL-17 পাথওয়েকে ইউজ করব। এরপর আসছি হচ্ছে যে বি সেলকে কিভাবে টার্গেট করা যায়। তো কালকে আপনারা শুনেছেন যে বি সেলের সারফেস মলিকিউলকে কিছু কিছু টার্গেট করা হয়, যেমন রিটুক্সিম্যাব, এগুলো হচ্ছে CD20 বা অন্যান্য যে সারফেস মলিকিউলকে টার্গেট করে। তো কিছু কিছু সাইটোকাইনস আছে, যেমন হচ্ছে এপ্রিল বা ব্যাফ, এইগুলি হচ্ছে বি সেলের গ্রোথ ফ্যাক্টর। যেমন IL-2 হচ্ছে টি সেলের গ্রোথ ফ্যাক্টর, এগুলো হচ্ছে বি সেলের গ্রোথ ফ্যাক্টর। এগুলো ডিফারেন্ট রিসেপ্টর বাইন্ড করে, যেমন ব্যাফ রিসেপ্টর, BCMA, TACI, এইসব রিসেপ্টরে বাইন্ড করে বি সেলে গ্রোথ করে। বি সেলে গ্রোথ হলে বেশি করে অটো অ্যান্টিবডি প্রোডাকশন হবে এবং অ্যান্টিবডি মিডিয়েটেড ডিজিজেস হবে।
তো আমরা বিভিন্নভাবে এই বি সেল গ্রোথ ফ্যাক্টরসকেও ব্লক করতে পারি, যেমন বেলিমুম্যাব এসএলই ক্ষেত্রে ব্যবহার হয়, ব্লিসবিমোড, ট্যাবালুম্যাব, অ্যাটাসিসেপ্ট, এগুলি এই মলিকিউলগুলিকে ব্লক করে এবং বিভিন্ন অসুখে যেমন লুপাসের ক্ষেত্রে এই মলিকিউলগুলি ব্যবহার করা হচ্ছে। তো আপনারা এতক্ষণ দেখলেন যে প্রো ইনফ্লামেটরি এন্ড অ্যান্টি ইনফ্লামেটরি সাইটোকাইনস। তো ইনফ্লামেশন হচ্ছে এই দুটি ধরনের সাইটোকাইনের ব্যালেন্স। তো এতক্ষণ আমি যে সাইটোকাইনস গুলি নিয়ে আলোচনা করেছি মূলত বেশিরভাগই হচ্ছে প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন। তো এইবার আমরা আসবো হচ্ছে যে অ্যান্টি ইনফ্লামেটরি সাইটোকাইনসে। তো IL-2 হচ্ছে টি সেলে গ্রোথ ফ্যাক্টর। তো সেই গ্রোথ ফ্যাক্টরকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি? তো এটি দেখা গেছে যে IL-2 যখন বেশি মাত্রায় থাকে তখন সমস্ত ধরনের টি সেলস মানে TH1 সেলস, TH17 সেলস এবং সমস্ত ধরনের টি সেলস, CD8 সেলস বেশি করে গ্রো করে, প্রলিফারেট করে। কিন্তু আমরা যদি লো ডোজে IL-2 দিই তাহলে শুধুমাত্র টি রেগুলেটরি সেলস প্রলিফারেট করে এবং টি রেগুলেটরি সেলসের বিভিন্ন অ্যান্টি ইনফ্লামেটরি ফাংশনস আছে। তো তো লো ডোজ IL-2 থেরাপি কিছু কিছু অসুখে ব্যবহার করা হচ্ছে, যেমন লুপাস, রুমাটয়েড আর্থ্রাইটিস, এইগুলির ক্ষেত্রে লো ডোজ IL-2 যেখানে কিনা টিএইচ রেগুলেটরি টি সেলস অ্যাক্টিভেটেড হচ্ছে তার জন্য ব্যবহার করা হয়। এরপর আসবো হচ্ছে ইন্টারফেরন্স। তো ইন্টারফেরন্স হচ্ছে ক্লোজলি রিলেটেড টু সাইটোকাইন ফ্যামিলি। এগুলি ডিফারেন্ট ভাইরাল ইনফেকশনসে সেলের মাধ্যমে সেল থেকে বেরোয়, যেমন প্লাজমাসাইটয়েড ডেনড্রাইটিক সেল বা ডিফারেন্ট টি সেলস থেকে বেরোতে পারে। তো আমাদের বিভিন্ন অসুখ যেমন লুপাসের ক্ষেত্রে বা শোগ্রেন সিনড্রোমের ক্ষেত্রে ইন্টারফেরন্স খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তো ইন্টারফেরন্স 3 ধরনের হয়, টাইপ 1 ইন্টারফেরন, টাইপ 2 ইন্টারফেরন এন্ড টাইপ 3 ইন্টারফেরন। তো এগুলিরও বিভিন্ন সাব ক্লাসিফিকেশন আছে। তো ইন্টারফেরন গামা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ইন্টারফেরন গামা হচ্ছে টাইপ 2 ইন্টারফেরন, আবার ইন্টারফেরন আলফা বিটা হচ্ছে টাইপ 1 ইন্টারফেরন। তো এগুলি ডিফারেন্ট ইন্টারফেরন রিসেপ্টরসে কাজ করে, যেমন টাইপ 1 ইন্টারফেরন, টাইপ 1 ইন্টারফেরন রিসেপ্টর 1 আর টাইপ 1 রিসেপ্টর 2 এতে কাজ করে, ইন্টারফেরন গামা গামা রিসেপ্টরে কাজ করে এবং ইন্টারফেরন লামডা লামডা রিসেপ্টরসে কাজ করে। তো ইন্টারফেরন ব্লকিং থেরাপিজও বিভিন্নভাবে ইউজ করা হয়েছে, যেমন ইন্টারফেরন আলফাকে ব্লক করে হচ্ছে সিফ্যালিমুম্যাব, রন্টালিজুম্যাব এবং ইন্টারফেরন রিসেপ্টরকে ব্লক করে হচ্ছে অ্যানিফ্রিলুম্যাব। তো এগুলি এসএলইর ক্ষেত্রে বিভিন্ন ট্রায়ালস করা হয়েছে। তো এতক্ষণ আমরা জানলাম যে যে সমস্ত মলিকিউলগুলি মানে সাইটোকাইনস বা ইন্টারফেরন্স এগুলি হচ্ছে মেমব্রেন লেভেলে কাজ করে, যে এগুলি ডিফারেন্ট রিসেপ্টরসে গিয়ে বাইন্ড করছে, ফার্দার ডাউনস্ট্রিম সিগন্যালিং হচ্ছে, সিগন্যালিং হয়ে সেলের মধ্যে জিন অ্যাক্টিভেশন হচ্ছে। তো এই যে ডাউনস্ট্রিম সিগন্যালিং হচ্ছে তার মধ্যে যে যে মলিকিউলগুলি ইম্পর্টেন্ট তার মধ্যে হচ্ছে যে জ্যাক মানে জেনাস কাইনেজ আর টিওয়াইকে কাইনেজ। তো আমাদের থেরাপিতে ডিফারেন্ট জ্যাক ইনহিবিটরস কেও ইনক্লুড করা হচ্ছে। এগুলি ডাউনস্ট্রিম সিগন্যালিং কাসকেডকে ইনহিবিট করে। তো এগুলিকে বায়োলজিক্স বলা হয় না, এগুলিকে বলা হয় হচ্ছে স্মল মলিকিউল ইনহিবিটরস। তো ডিফারেন্ট যে সাইটোকাইনস আছে সেই ডিফারেন্ট সাইটোকাইনস এর কমন পাথওয়েতে ফাইনাল কমন পাথওয়ে হতে পারে। তো এই যে জ্যাক ইনহিবিশন করা হয় তো তারও কিছু কিছু সাইড এফেক্ট আছে, যেমন ধরুন যে সমস্ত সাইটোকাইনস গুলি হেমাটোপয়েটিন হেমাটোপোয়েসিস কে হেল্প করে, তো জ্যাক ইনহিবিশনে বিভিন্ন ধরনের হেমাটোপোয়েসিস ইনহিবিটেড হতে পারে, বা হচ্ছে যে অ্যান্টিভাইরাল ইমিউনিটি ইনহিবিটেড হতে পারে, কারণ ইন্টারফেরনও ডিফারেন্ট জ্যাক নিয়ে কাজ করে, তো হার্পিস ইনফেকশন হওয়ার রিস্ক কিছুটা বেড়ে যায়। তো বিভিন্ন জ্যাক ইনহিবিটরস বাজারে পাওয়া যায়, যেমন নন সিলেক্টিভ ইনহিবিটরস টোফাসেটিনিব, ব্যারিসেটিনিব, রুক্সোলিটিনিব, আবার কিছু সিলেক্টিভ ইনহিবিটরসও আছে, যেমন উপাডাসেটিনিব, পিগলোটিনিব, এগুলো হচ্ছে সিলেক্টিভ ইনহিবিটর। তো এর সঙ্গেই আমি আমার টকটা শেষ করছি। তো আশা করছি আপনারা কিছুটা এর থেকে আইডিয়া করতে পেরেছেন।